আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। এসএসসি কেমিস্ট্রি রিস্টার্ট প্লেলিস্টের এটা আজকের ক্লাস। এবং আমরা এই ক্লাসগুলো দিতে দিতে আমার একটু সমস্যার জন্য আমি থামাই দিছিলাম, তো আজকে থেকে আবার শুরু করছি। আশা করছি সবাই এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? আমাদের আজকের আলোচ্য বিষয় বোর পরমাণু মডেল, ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি বোর পরমাণু মডেল নিয়ে। বোর পরমাণু মডেল এটা হচ্ছে 1913 সালে তিনি প্রস্তাব দেন। এবং এই জায়গায় আমাদের কি কি নিয়ে আলোচনা করতে হবে একটু বলি তোমাদের। এখানে আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রধান শক্তি স্তর সম্পর্কে জানবো। তারপরে 2 নম্বরে আমরা জানবো কৌণিক ভরবেগ নিয়ে, ঠিক আছে? কৌণিক ভরবেগ নিয়ে একটু দেখো, আমরা আস্তে আস্তে এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আমরা জানবো শক্তির শোষণ বিকিরণ নিয়ে, ঠিক আছে? শক্তির শোষণ ও বিকিরণ নিয়ে, ওকে, এগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এখান থেকে আমরা আরো আলোচনা করব, সেটা হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা, সাফল্য, ঠিক আছে? সাফল্য, সীমাবদ্ধতা, ঠিক আছে? অর্থাৎ আজকের ক্লাসটা বোর পরমাণু মডেল বোঝার জন্য ইনাফ হবে, ঠিক আছে? তো চলো আমরা এই টপিকগুলো শেষ করি পর্যায়ক্রমে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রথমে যদি আমি একটা কক্ষপথের কথা বলি, তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস এবং এগুলা হচ্ছে তার বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? বৃত্তাকার কক্ষপথ, দেখো। এবং এই কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? এখানে ইলেকট্রন থাকে। আজকের ক্লাসে আমি বলবো না যে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, এগুলো আমি যখন ইলেকট্রন বিন্যাস পড়াবো তখন একদম ডিটেইলস আলোচনা করব। মেইনলি তোমাদের বেসিকটা একদম স্ট্রং করতে হবে, ঠিক আছে? জাস্ট ম্যাথ করে যাবা, পরীক্ষায় কমন ফেলবা, এই জন্য পড়াশোনা না, তোমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলতো? প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে? প্রোটন এবং নিউট্রন থাকে, ওকে। আচ্ছা, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? আচ্ছা, এবার এগুলা কি বলতো? এগুলা হচ্ছে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলা ঘুরছে, ওকে। এবং এই যে যেখানে ইলেকট্রনটা অবস্থান করছে এটাকে আমরা বলতে পারি, এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রন যেখানে আছে তাকে আমি বলতে পারি অরবিট, ঠিক আছে? অরবিট। এবং আমি এটাকে বলতে পারি শেল, আমি এটাকে বলতে পারি প্রধান শক্তি স্তর, ঠিক আছে? প্রধান শক্তি স্তর। আমি এটাকে বলতে পারি আরেকটা এটার নাম আছে, প্রধান শক্তি স্তর, অরবিট, শেল। আমি এটাকে বলতে পারি স্থির কক্ষপথ, ঠিক আছে? আমি এই নামে এদের নামকরণ করতে পারি, ওকে। আচ্ছা, এগুলা হচ্ছে এক একটা অনুমোদিত শক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা, এই শক্তি স্তরকে প্রধান শক্তি স্তর বলা হচ্ছে। এবং এই শক্তি স্তরের আরো কিছু উপশক্তি স্তর আছে যেগুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এইগুলা জাস্ট একটা তোমার মাথার মধ্যে রাখতে হবে যে এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলা জাস্ট ধারণা রাখো। এবং সামনে আমরা এগুলা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগ। 2 নাম্বারটা কি? কৌণিক ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগের একটা সূত্র আছে, mvr = nh/2π, ঠিক আছে? nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, ওকে। আচ্ছা, আমাদের কৌণিক ভরবেগ জানতে গেলে আগে ভরবেগ সম্পর্কে জানতে হবে, এবং ভরবেগ সম্পর্কে জানতে গেলে আমাদের বেগ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমরা ফিজিক্সে একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে s = vt এবং v হচ্ছে s/t। এটা আমরা জানি বেগের একক। আচ্ছা, বেগের সূত্র। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো যে আমি এটাকে যদি সংজ্ঞায় উপস্থাপন করি তাহলে বলতে পারি যে একক সময়ে যতটুকু সরণ ঘটে সেটা হচ্ছে বেগ, ঠিক আছে? তাহলে ভরবেগটা কি? ভরবেগ হচ্ছে কোন একটা ভর এবং বেগের গুণফল, সেটা হচ্ছে কি? ভরবেগ, তাই না? এটাকে আমি পি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে ভরবেগ তুমি জানো, তুমি বেগ জিনিসটা জানো, তাহলে কৌণিক ভরবেগটা কি?
কৌণিক ভরবেগ হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট অবস্থা, ধরো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু যদি ঘুরে, ধরো এই বস্তুটা ঘুরছে, এটা কি, এটা যে কোনো একটা বস্তু, ঠিক আছে, যে কোনো একটা বস্তু, এই যে নির্দিষ্ট একটা বিন্দুকে দেখো কেন্দ্র করে সে ঘুরছে, এখান থেকে তার ডিস্টেন্স একটা ফিক্স ভ্যালু, ঠিক আছে। আমরা ব্যাসার্ধের সংজ্ঞা কি জানি, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে কি তার ব্যাসার্ধ। তাহলে এটাও কিন্তু সেম, এটাও সেম। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এখান থেকে এই যে বস্তুটা, এই বস্তুটা একটা নির্দিষ্ট পথে, বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে কৌণিক অবস্থা হইতে গেলে অবশ্যই বৃত্তাকার পথ হইতে হবে। ধরো এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে ধরো সে এস পর্যন্ত আসছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে আমি থিটা বলতে পারি। তাহলে আমরা আমরা এদিকে তাকাও, আমরা এখানে বেগের যে সূত্রটা পড়ছি সেটা v is equal to s divided by t। এখন আমি যদি কৌণিক বেগ বলি, কৌণিক বেগ, তাহলে এটাকে আমি w দ্বারা প্রকাশ করতে পারি, এবং s কে আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারি, এবং t তো t। তাহলে কৌণিক বেগ এটা, তাহলে কৌণিক ভরবেগ জাস্ট ওই ভর এবং বেগের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে নির্দিষ্ট দূরত্ব সাপেক্ষে যে ঘুরছে, ঠিক আছে, এই টোটাল বিষয়কে বলছি আমি কৌণিক ভরবেগ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখানে যাইতে পারি, এদের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি। দেখো এদের পরিচয়, এম, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। এম মানে কি, ইলেকট্রনের ভর, ঠিক আছে। কত বলো তো ইলেকট্রনের ভর? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার, তুমি যদি হচ্ছে 28 লিখো, 10 টু দি পাওয়ার মাইনাস 28 লিখো, সেটা গ্রামে। আর যদি তুমি 31 লিখো তাহলে সেটা হচ্ছে কেজিতে। তাহলে তুমি এটা কেজিতেও প্রকাশ করতে পারো, এবং 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত তোমার 28, এটা হচ্ছে গ্রামে। ওকে, আচ্ছা। ভি মানে হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের বেগ বা গতিবেগ যাই বলো, এটা ইলেকট্রন সব সময় কিসে যায়? আলোর বেগে যায়, সব সময় আলোর বেগে যায়। তাইলে তুমি এখানে আলোর বেগটাকে একটু হাইলাইট করতে পারো, যে আলোর বেগ, আলোর বেগ কত বলো তো, পজ করে বলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি আছে? আর এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা আমি বলি কক্ষপথের ব্যাসার্ধটা কেমন, এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট কক্ষপথ, ঠিক আছে, এটা আরেকটা কক্ষপথ। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন ধরো এখানে আছে, তাহলে এই যে ডিস্টেন্সটুকু, অর্থাৎ আমি যদি নিউক্লিয়াসকে কেন্দ্র বিবেচনা করি এবং এই ইলেকট্রনকে তোমার হচ্ছে ইলেকট্রন যেখানে আছে অর্থাৎ কক্ষপথটাকে আমি যদি পরিধি বিবেচনা করি, তাহলে যদি হয় ব্যাসার্ধের মতো, তাহলে এই যে নিউক্লিয়াস থেকে কক্ষপথ পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমি আর বলতে পারি, বা কক্ষপথের ব্যাসার্ধ বলতে পারি, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ আর হচ্ছে, ঠিক আছে। ওকে, আর কি আছে বলতো এখান থেকে? এন, এন মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, ঠিক আছে, প্রধান শক্তি স্তর। ওকে, আচ্ছা প্রধান শক্তি স্তর, এটা নিয়ে একটু কথা বলি। দেখো আমরা এটা একটু সুন্দর করে আঁকি, ওকে, এটা একটু সুন্দর করে আঁকি। দেখো 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 এখানে খুব মনোযোগ দিবা। ধরো আরো একটা আঁকি, ধরো এমন আছে, ঠিক আছে, একটু লক্ষ্য করো। এটা হচ্ছে আমার কি নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার ধরো প্রথম প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে এন এর ভ্যালু 1, এবং দ্বিতীয় শক্তি স্তরে এন এর ভ্যালু হচ্ছে 2, তৃতীয় শক্তি স্তরে এন এর ভ্যালু হচ্ছে 3, চতুর্থ শক্তি স্তরে এন এর ভ্যালু হচ্ছে 4। এইরকম ভাবে পর্যায়ক্রমে বাড়বে। ওকে, এবার প্রথম শক্তি স্তরে এন এর ভ্যালু 1, এই শেলটাকে বলা হয় কে শেল, তারপরেরটাকে এল শেল, তারপরেরটাকে এম শেল, তারপরেরটাকে এন শেল। এইভাবে পর্যায়ক্রমে বাড়বে, যে কে এল এম এন, তারপরেরটা ও, ঠিক আছে, এইভাবে বাড়বে। তো এটা সম্পর্কে আমরা একটু ধারণা রাখলাম, যে এগুলাকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর, বা এদের নাম কি বলতো? শেল। ওকে, এটা নিয়ে আমাদের আলোচনা। ওকে, তাহলে প্রধান শক্তি স্তর যেটা, এখানে এন এর ভ্যালু কত কত হতে পারে? 1 2 3 4 এরকম হতে পারে। ওকে, তাহলে এটা সম্পর্কে একটা ধারণা গেল। এগুলাকে আমি অরবিটাল বলবো না, এদের বলবো আমি অরবিট। অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর। আমরা পরবর্তী ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব, চিন্তা করো না, ঠিক আছে, জাস্ট পর্যায়ক্রমে ক্লাসগুলা দেখে যাও। আচ্ছা, তারপরে এইচ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের
ধ্রুবক। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক কত? বিজ্ঞানী প্লাঙ্ক এই ধ্রুবকটা দিয়েছেন, মানে একটা মান দিয়েছেন। এই মানটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 34, এবং এটা একক হচ্ছে কেজি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, আর বাকিগুলা তো পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। আমরা যদি এখান থেকে একটা ম্যাথমেটিক্স দেখি, যে আমাদের বললো, ধরো আমি এটা মিশাই দিই। ওকে, আমি এটা মিশাই দিচ্ছি, তোমরা জাস্ট এগুলা মুখস্থ করে ফেলবা। এবং আমরা একটা ধরো এখান থেকে একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন তোমাকে বললো যে দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে তোমার ডিরেক্ট সূত্র লিখবা mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। ঠিক আছে, তাহলে ডিরেক্ট n এর ভ্যালু কি বলছে? দ্বিতীয় শক্তি স্তর বলছে, তাহলে n এর ভ্যালু কত বলো তো? 2। তাহলে এখানে 2 ইনটু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 34 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে। আমার এখানে ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর কি আছে? আমার এখানে ক্যালকুলেটর নাই, তোমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেট করে নিবা। এই 2 কাটবা, এটা দিয়ে এটাকে কাটবা, 2 পয়েন্ট বা 3 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এরকম কোন একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এটা তোমরা একটু মানটা বের করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে এমভিআর, এমভিআর এই টোটালটাকে একত্রে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। এই টোটালটাকে একত্রে কৌণিক ভরবেগ বলা হচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে আরো আসতে পারে যে শুধু বেগ জানতে চাইতে পারে, শুধু বেগ জানতে চাইতে পারে, অথবা শুধু কক্ষপথের ব্যাসার্ধ কত এটা জানতে চাইতে পারে। খুবই আসে এগুলা, এগুলা খুবই আসে, এগুলা গ নাম্বারে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের ডিটেইলসে কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। ওকে, কৌণিক ভরবেগ নিয়ে আর আশা করছি কোনো মাথা ব্যথা নাই। যদি তোমাদের এই বেগটা জানতে চাই, তাহলে তুমি ডিরেক্ট সূত্র বসাবা। আমি এটা একটু মিশাই দিই। তুমি ডিরেক্ট সূত্র বসাবা। ধরো তোমার বেগ জানতে চাইছে, তাহলে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, তুমি এটা জানো। তাহলে এখান থেকে বেগ জানতে চাইছে, তাহলে শুধু বেগটা রাখো এবং এই m আর r এইটা পার করে দাও, তাহলে nh বাই mr 2 পাই। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, বেগ বের হয়ে যাবে। এবার তুমি যদি r রাখো, তাহলে এই পারে পার হয়ে যায় তোমার mrv 2 পাই। ঠিক আছে, এখান থেকে তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তাহলে যদি তোমার বেগ জানতে চাই, ইলেকট্রনের গতিবেগ জানতে চাই, তাহলে তুমি এটা ইউজ করবা। যদি হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ কত বলে, তাহলে তুমি এটা ইউজ করবা। যততম কক্ষপথ অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যত, দ্বিতীয়, তৃতীয়, প্রথম যাই বলুক, n এর ভ্যালু সেটা অনুযায়ী বসাবা। প্রথম শক্তি স্তর বললে তোমার হচ্ছে n এর ভ্যালু হবে 1, যদি দ্বিতীয় শক্তি স্তর বলে n এর ভ্যালু হবে 2, যদি তৃতীয় শক্তি স্তর বলে n এর ভ্যালু হবে 3। এইভাবে তুমি লিখবা। বুঝা গেছে আশা করছি। তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে আমাদের 3 নাম্বার টপিক হচ্ছে শক্তির শোষণ বিকিরণ। ওকে, তাহলে বিজ্ঞানী বলে গেছেন যে 3 নাম্বারটা দেখো, আমরা এখানে শোষণ বিকিরণ পড়বো। আগে এটা লিখি, শোষণ ও বিকিরণ। ঠিক আছে, শক্তির শোষণ ও বিকিরণ। ধরো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এবং এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এই পর্যন্তই রাখি। ওকে, ঠিক আছে, দেখো এই হচ্ছে তার অবস্থা। এখন ইলেকট্রন যখন এই জায়গায় থাকবে, ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে, এই প্রথম শক্তি স্তরে যখন সে ঘুরবে, সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরেও যাইতে পারে, আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরেও যাইতে পারে, আবার সে ওই প্রথম শক্তি স্তরেই ঘুরতে পারে, আবার সে দ্বিতীয় শক্তি স্তরে অবশ্যই ইলেকট্রন আছে, এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরেই সে ঘুরতে থাকবে। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সে তৃতীয় শক্তি স্তরেই ঘুরতে থাকবে। যখন তার নিজের শক্তি স্তরে সে ঘুরতে থাকবে, তখন কখনোই তার শোষণ বা বিকিরণ হবে না। ঠিক আছে, যখন, আমি আবারও বলছি, যখন সে তার নির্দিষ্ট কক্ষপথে থাকবে, তখন তার শক্তির শোষণও ঘটবে না এবং বিকিরণও ঘটবে না। বাট যদি সে তার জায়গাটা চেঞ্জ করে, অর্থাৎ সে নিম্ন শক্তির স্থানে আছে, অর্থাৎ ধরো নিচের দিকে আছে, অর্থাৎ সে প্রথম শক্তি স্তরে আছে, সে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে যাইতে চাই, অথবা সে তৃতীয় শক্তি স্তরে যাইতে চাই, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে চাই, তাহলে যদি সে
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তরে যায়। দেখো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, তখন শক্তির কি হয়? শোষণ ঘটে। ঠিক আছে, কি ঘটে? শোষণ ঘটে। আর যখন সে উচ্চ শক্তি স্তর থেকে সে নিম্ন শক্তি স্তরে গমন করে, নিম্ন শক্তি স্তরে গমন করে, তখন শক্তির বিকিরণ ঘটে। কি ঘটে? বিকিরণ ঘটে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এখন মনে রাখবো কিভাবে? দেখো তোমরা যখন বাসায় থাকো, তখন যখন কোথাও বেড়াতে যাও, বাসা থেকে বাইরে কোথাও বেড়াতে যাও, তখন তুমি লাইট অফ করে যাও। ধরে নাও তোমার রুমে লাইট আছে, ঠিক আছে, তুমি যখন ঘুরতে গেলা বাইরে তখন লাইট অফ করে যাও। অর্থাৎ তুমি বাসা একটা ছোট জায়গা, বাইরে তো অসীম জায়গা, তার মানে বাসা থেকে যখন তুমি বাইরে যাচ্ছ তুমি লাইট অফ করে যাচ্ছ। তার মানে তুমি যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছ, অর্থাৎ তুমি চিন্তা করো তুমি আছো, তাহলে তুমি নিম্ন জায়গা থেকে উচ্চ জায়গায় যখন যাচ্ছ তখন তোমার বিকিরণ শক্তির শোষণ করছে। ঠিক আছে, তুমি তখন কি হচ্ছে? শক্তিটা শোষণ করছে। ঠিক আছে, এরকমই। আর যখন তুমি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছ, অর্থাৎ বাইরে থেকে বাসায় আসছো, তখন কি তুমি অন্ধকারে থাকবা? অবশ্যই থাকবা না। তখন তুমি কি করবা? লাইট দিবা। অর্থাৎ তুমি যখন বাইরে থেকে ভিতরে আসছো তখন তুমি লাইট দিচ্ছ, বিকিরণ হচ্ছে আলো। ঠিক আছে, এইরকম ভাবে তুমি চিন্তা করবা যে যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গমন করে তখন শক্তির কি হয়? বিকিরিত হয়। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে E is equal to h nu। ওকে, এখানে পরিচয় দিয়ে দিই। E হচ্ছে শক্তির মান, এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, তুমি এটা জানো। আর এটা হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র ফিজিক্সের একটা অধ্যায় আছে তোমার, তরঙ্গ অধ্যায়, এখানে আমরা পড়ছি যে v is equal to f ল্যামডা। এই সূত্রটা পড়ছি না? এখান থেকে এই v, ঠিক আছে, এটা হচ্ছে বেগ। এই বেগকে আমি আলোর বেগ ধরে, এই কম্পাঙ্ককে যদি আমি নিউ ধরি, তাহলে এটা হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে আমি একটা সূত্র পাই না? দেখো তো, যে এই নিউ এখানে রাখলাম, ল্যামডা পার করে দিলাম, তাহলে c বাই ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ। এটা লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে এটাকে যদি আমি নিউ এর জায়গায় যদি বসাই, তাহলে আমি জানি যে E is equal to h নিউ। আমি নিউ এর জায়গায় c বাই ল্যামডা বসাবো, তাহলে h c বাই ল্যামডা, এটা যদি বসায় দিই তাহলে এটা একটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্ক। একটার সাথে আরেকটা তুলনা করে তুমি ভ্যালু বের করবা। ঠিক আছে, শক্তির মানটা বের করবা। তাহলে এই ছিল আমাদের বোর পরমাণু মডেল। এখন আমরা বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা সাফল্য নিয়ে আলোচনা করব। দেখো তার মধ্যে কি কি উল্লেখযোগ্য সাফল্য। 1 নাম্বার, সে শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছে। কোন শক্তি স্তর? ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন। 2 নাম্বার, সে বেগ, ভরবেগ, শক্তি এগুলা নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে, এগুলার ধারণা দিয়েছে। তারপরে 3 নাম্বার, বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছে। ঠিক আছে, বর্ণালী কি কি বলতো? তোমরা ইন্টারে পড়বা এগুলা নিয়ে, লাইমেন, বামার, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস এগুলা নিয়ে আলোচনা করেছেন। এবং আরেকটা, সে হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ, এটা নিয়ে আলোচনা করেছেন। শক্তির শোষণ ও বিকিরণ এগুলা নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, এই হচ্ছে তোমার সাফল্য। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এগুলা, তোমরা কিন্তু অবশ্যই বই থেকে ডিটেইলসে আরো পড়বা। ঠিক আছে, বই থেকে ডিটেইলসে এগুলা আসে, ঘ নম্বরের প্রশ্নে আসে যে বোর পরমাণু মডেলের সাফল্য কি। ঠিক আছে, এগুলো আসবে। এবার আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তাহলে সীমাবদ্ধতা 1 নাম্বার, সেটা হচ্ছে তোমার দেখো বর্ণালীর সূক্ষ্ম রেখা। ঠিক আছে, বর্ণালীর সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে
তোমার এক পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এই যে কক্ষপথগুলা বৃত্তাকার এবং উপবৃত্তাকার, এই দুইটাই আমি তোমাদের বলছিলাম। একটু রিভাইন্ড করে দেখে আসো যে কক্ষপথগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। তিনি শুধু বৃত্তাকারের ধারণা দিয়েছেন। বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে বলা হয়েছে, তবে উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কিছু বলা হয়নি। ঠিক আছে, আবারও বলি, বর্ণালীর মধ্যে সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না। 2 নাম্বার, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। মানে এক ইলেকট্রন বিশিষ্ট কোনগুলা, যেমন তোমার হাইড্রোজেন। যদি আমি বলি লিথিয়াম, এই লিথিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। এখন এই লিথিয়াম যদি আমি হচ্ছে বলি 2+, লিথিয়ামকে যদি আমি বলি 2+, তাহলে এটা একটা আয়ন, তাই না? লিথিয়াম 2+, তার মানে এর মধ্যে একটা ইলেকট্রন আছে। তাহলে এটাকে ব্যাখ্যা করতে পারে, এর বেশি যদি হচ্ছে ইলেকট্রন কমে যায় বা বেড়ে যায় তাহলে সে ব্যাখ্যা করতে পারবে না। তাহলে এই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। এবং আমি 3 নাম্বার যেটা বলি যে কক্ষপথ বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। বোর পরমাণু মডেলে শুধু বৃত্তাকার সম্পর্কে কথা বলা হয়েছে, উপবৃত্তাকার কক্ষপথ নিয়ে কোনো আলোচনা করা হয়নি। নেক্সট ক্লাসে আমরা উপশক্তি স্তর এবং ইলেকট্রন বিন্যাস এগুলা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। সকলে আমার জন্য দোয়া করবা এবং এই প্লেলিস্টটা ইনশাআল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।